চৈতালি তার স্বামী রঞ্জন এবং তাদের একমাত্র মেয়ে মনিকার সঙ্গে বাস করত। তাদের বাড়িটা ছিল 2 কামরার বাড়ি, কিন্তু বাড়িতে 3 জন সদস্য হওয়ায় তাদের কোনো রকম সমস্যা হতো না। মনিকা একটা রুমে ঘুমাতো আর তার বাবা মা আলাদা রুমে ঘুমাতো। আর যখন তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতো তখন মনিকা তার বাবা মায়ের সঙ্গে একই রুমে ঘুমিয়ে পড়তো। তাই তাদের বাড়িতে আত্মীয় স্বজন এলেও তাদের কোনো সমস্যা হতো না। এভাবেই বেশ ভালোই তাদের দিন কেটে যাচ্ছিল। আর দেখতে দেখতে বর্ষাকালও নেমে আসে। একদিন রঞ্জন অফিস থেকে ভিজে ভিজে বাড়িতে ফিরে আসে। চৈতালি, বাইরে কিন্তু দারুণ বৃষ্টি পড়ছে। তুমি তাড়াতাড়ি আমার ফেভারিট পনিরের পকোড়া বানাও তো দেখি। এই ওয়েদারে পনিরের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে। পনিরের পকোড়া? কিন্তু বাড়িতে তো পনির নেই। বৃষ্টি হচ্ছিল বলে আজকে আমি বাজারে যেতেই পারিনি। সেই জন্য তো আজকে রাতে আমি রুটি আর আলুর তরকারি বানিয়েছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বরং তোমার জন্য পেঁয়াজের পকোড়া করছি। গরম গরম পেঁয়াজের পকোড়া খেতেও কিন্তু দারুণ লাগে। এই বলে চৈতালি রান্নাঘরে চলে যায় আর গরম গরম পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়ে আসে। তারা 3 জনে মজা করে পকোড়া খেতে শুরু করে। এমন সময় হঠাৎ করে এই বর্ষার মধ্যে তাদের বাড়িতে অতিথি এসে হাজির হয়। রঞ্জনের বড় দিদি অর্থাৎ চৈতালির বড় ননদ রূপালী, তার স্বামী প্রতাপ এবং তাদের ছেলে চিন্টুর সঙ্গে অন্য শহরে থাকতো। প্রতাপের নিজস্ব একটা ফ্যাক্টরিও ছিল, তাই তাদের আর্থিক অবস্থা চৈতালি এবং রঞ্জনের তুলনায় অনেক বেশি ভালো ছিল। আর তারা ধনী হওয়ায় 3 জনের মধ্যেই ভরপুর মাত্রায় অহংকারও ছিল। কিন্তু তাদেরকে এভাবে হঠাৎ করে আসতে দেখে চৈতালি এবং রঞ্জন প্রচন্ড পরিমাণে অবাক হয়। আরে দিদি, তোমরা কেমন আছো? তোমরা সবাই হঠাৎ করে আমাদেরকে কিছু না জানিয়ে চলে এলে। না মানে এত দূর থেকে, তাও আবার বর্ষার মধ্যে চলে এলে, আমরা কিছু জানতেও পারলাম না। হ্যাঁ, আমি তো ভাবলাম আমি তোমাদেরকে সারপ্রাইজ দেব, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আমাদেরকে দেখে তুমি খুশি হওনি। অনেকদিন ধরে এখানে আসা হয় না বলে ভাবলাম আজকে চলেই আসি। আর আমার ছেলেটাও ঘুরতে যাওয়ার জন্য জেদ করছিল। আরে না, খুব ভালো করেছিস। আর তোদেরকে দেখে খুশি হব না কেন? আমরা ভীষণ খুশি হয়েছি। কিন্তু এই বৃষ্টির মধ্যে তোরা 3 জনই তো একেবারে ভিজে গেছিস। তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নে। আসলে এখানে আসতে গিয়ে আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তোমাদের এখানকার রাস্তাঘাট তো ভীষণই খারাপ, সেই জন্যই আমরা গ্রামে আসতে চাই না, বুঝেছো? রাস্তায় এত জল জমেছিল আর রাস্তার মধ্যে বড় বড় গর্ত। ওই গর্তে পড়েই আমাদের গাড়িটা খারাপ হলো। আর বাকি রাস্তা অটো করে আসতে হলো বলে আমরা ভিজে গেছি। এমন একটা জায়গায় তোমরা থাকো না, কি আর বলবো, খুবই বাজে অবস্থা। এই বলে তারা 3 জনেই ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। চৈতালি এবার তাদেরকে পেঁয়াজের পকোড়া খেতে বলে, যেটা চৈতালি নিজেদের খাওয়ার জন্য বানিয়েছিল। এটা কিসের পকোড়া? এ বাবা, ছি থু, আমি পেঁয়াজের পকোড়া খাই না। পেঁয়াজের পকোড়া খেতে ভীষণ বাজে লাগে। মা, আমার জন্য চিকেন পকোড়া বানিয়ে দিতে বলো। আমি পেঁয়াজের পকোড়া কিছুতেই খাবো না। আচ্ছা বাবা, রাগ করতে নেই, আমি বলছি তোর মামিকে। আসলে বৌদি, আমার ছেলেটা না এই বর্ষাকালে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। ও আলু পেঁয়াজের পকোড়া কিংবা সবজির কোনো পকোড়া একদমই খায় না। তুমি তাড়াতাড়ি আমার ছেলের জন্য একটু বেশি করে চিকেন পকোড়া বানিয়ে দাও। রূপালীর কথা শুনে চৈতালি রঞ্জনকে ডেকে রান্নাঘরে নিয়ে যায়। আর বাড়িতে চিকেন না থাকায় চৈতালি তখনই রঞ্জনকে বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসতে বলে। তাই রঞ্জন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই চিকেন কিনতে বেরিয়ে যায়। আর সে বড্ড তাড়াহুড়ো করে চিকেন নিয়ে এলে চৈতালি চিকেন পকোড়া বানিয়ে ফেলে। এই যে আমার গরম গরম চিকেন পকোড়া বানানো হয়ে গেছে। চিন্টু, এবার তুমি খুশি তো? নাও, কত চিকেন পকোড়া খাবে খাও, আমি অনেক চিকেন পকোড়া বানিয়েছি। মা, আমিও চিকেন পকোড়া খাবো, আমাকেও কয়েকটা চিকেন পকোড়া দাও না মা। আমার পেঁয়াজের পকোড়া খেতে ভালো লাগছে না, কারণ পেঁয়াজের পকোড়া গুলোতে অনেক ঝাল হয়েছে। দাঁড়া মা, দিচ্ছি। চিন্টু, তোমার বোনকে কয়েকটা পকোড়া দাও তো বাবা। না, এসব চিকেন পকোড়া আমি একা খাবো। আমি এখান থেকে কাউকে একটাও চিকেন পকোড়া দেবো না। এমনিতেই কিপটেমি করে তুমি অনেক কম চিকেন পকোড়া বানিয়েছো। বাড়িতে আমার মা আমাকে আরো অনেক বেশি চিকেন পকোড়া বানিয়ে দেয়। কি মা, তাই তো? হ্যাঁ রে বাবা, এটা তো তোর নিজের বাড়ি নয় যে তোর মামি তোকে অনেক অনেক চিকেন পকোড়া বানিয়ে দেবে। আসলে তোর মামিরা তো আর আমাদের মতো বড় লোক নয়, তাই তোকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর বৌদি, তোমার মেয়েটাকে এখন থেকে একটু শিক্ষা দীক্ষা দাও। মেয়ে মানুষদের কিন্তু এত লোভ করা ভালো নয়। কিরে মনিকা, যা খেতে দেওয়া হয়েছে সেটাই চুপ করে খা না। এখন থেকে এত খাই খাই করছিস, তাহলে বড় হয়ে কি করবি তুই? রূপালীর কথা শুনি মনিকা এবং তার বাবা মা দুজনেরই খুবই খারাপ লাগে, কিন্তু তবুও তারা কোনো কথা বলে না। অন্যদিকে বাড়ির সকলের জন্য বানানো পকোড়া চিন্টু একাই খেয়ে শেষ করে দেয়, যা দেখে চৈতালি এবং রঞ্জন প্রচন্ড অবাক হয়। রাত্রিবেলাতেও চৈতালি তার বাড়ির অতিথিদের জন্য পোলাও, বিভিন্ন রকমের ভাজাভুজি এবং চিকেন কষা রান্না করে। আর সবাই মিলে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে তখনই শুরু হয় আবার সমস্যা।
দিদি, তুমি, জামাইবাবু আর চিন্টু এই ঘরে শুয়ে পড়ো, আর আমরা তিনজনে পাশের ঘরে শুয়ে পড়ছি। আমি তোমাদের জন্য বিছানা ঠিক করে দিচ্ছি, কেমন? চৈতালির কথা শুনে তখনই চিন্টু বলে, না, আমি বাবা মায়ের সঙ্গে ঘুমাবো না, আমার আলাদা রুম চাই। বাড়িতে আমার আলাদা পার্সোনাল রুমে ঘুমাই, আলাদা না ঘুমালে আমার কিছুতেই ঘুম আসবে না। মা, আমার জন্য আলাদা রুম দিতে বলো না। কিন্তু চিন্টু, আমাদের বাড়িতে তো দুটোই রুম আছে, তোমাকে আলাদা রুমে কি করে ঘুমাতে দেবো বাবা? আমরা এতগুলো মানুষ, তোমাকে আলাদা করে একটা রুমে ঘুমাতে দিলে তো সমস্যা হয়ে যাবে। আমরা এই বর্ষার মধ্যে কোথায় ঘুমাবো বলো? কেন বৌদি, তুমি কি আমাদের জন্য একটু অ্যাডজাস্ট করতে পারবে না? এতদিন পর আমরা তোমাদের বাড়িতে এলাম, তাতেও তোমাদের অসুবিধা হচ্ছে। আর আমার ছেলেটা সত্যি আলাদা রুমেই ঘুমায়, ও কিছুতেই আমাদের সঙ্গে ঘুমাতে পারবে না। চিন্টু, তুই পাশের রুমে ঘুমাতে চলে যা। আর বৌদি, আমরা যে কদিন আছি একটু কষ্ট করে তোমরা বারান্দায় শুয়ে পড়ো, এটুকু তো বাড়ির অতিথিদের জন্য করতেই পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তাহলে বারান্দায় বিছানা করে নিচ্ছি। আসলে আমাদের বারান্দায় বড় বড় জানালা আছে তো, আর বৃষ্টির ঝাপটায় মাঝে মধ্যে বারান্দায় জল চলে আসে, সেই জন্য ভাবছিলাম বাচ্চা মেয়েকে নিয়ে বাইরে ঘুমালে হয়তো অসুবিধা হবে। না, আমি বারান্দায় ঘুমাবো না, আমার বারান্দায় ঘুমালে ভয় লাগবে। পিসি, আমি কি তোমাদের সঙ্গে ঘুমাবো? আমি যদি তোমাদের সঙ্গে ঘুমাই তাহলে কি তোমাদের খারাপ লাগবে পিসি? আরে, এই মেয়েটার তো সবকিছুতেই প্রবলেম। বৌদি, তোমার মেয়েটা কিন্তু বড্ড বিগড়ে গেছে। মেয়ে হয়ে জন্মেছিস, এখন থেকে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখে নে, না হলে কিন্তু পরে যখন শ্বশুর বাড়িতে যাবি সমস্যা হবে। চুপ করে বাবা মায়ের সঙ্গে বারান্দায় গিয়ে শুয়ে পড়, আমাদেরকে বিরক্ত করিস না। রূপালীর কথা শুনে মনিকা এবং তার মায়ের দুজনেরই খুবই খারাপ লাগে, কিন্তু কোনো উপায় না থাকায় চৈতালি তার মেয়েকে নিয়ে বারান্দায় বিছানা করে, আর সেখানেই তারা তিনজনে শুয়ে পড়ে। কিন্তু পিসির কথা শুনে মনিকার খুবই খারাপ লাগায় সে শুয়ে শুয়ে খুবই কান্নাকাটি করে, আর যা দেখে চৈতালি বলে, তুই এরকম করে কাঁদিস না মা, তুই তো জানিস তোর পিসি একটু ওরকমই। ওরা তো আর সারা জীবনের জন্য এখানে থাকবে না, কয়েকটা দিন থেকে আবার নিজেদের বাড়িতে ফিরে যাবে। পিসি যা বলছে বলুক, তোকে অত পাত্তা দিতে হবে না, তুই শুধু চুপচাপ করে শুনবি, তাহলে দেখবি তোর পিসি আর কিচ্ছু বলবে না। এভাবেই চৈতালি তার মেয়েকে কোনো রকমই শান্ত করে, কিন্তু মাঝে মধ্যে বাতাসের চাপে বৃষ্টির ছাপটা আসে, এর ফলে তাদের তিনজনের গায়ে জল এসে পড়ে। তাই চৈতালি বড় বড় প্লাস্টিক নিয়ে জানালাতে আটকে দেয়। এরকম ভাবেই দেখতে দেখতে সারা রাত কাটে। কিন্তু পরের দিন সকালবেলা চিন্টু ঘুম থেকে উঠে বাবা মায়ের উপর চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে। মা, এদের ঘরগুলো বড্ড ছোট ছোট, আমাকে যেই ঘরে ঘুমাতে দিয়েছে সেই ঘরটা তো আরো ছোট, আর ঘরের বেডটা একদমই ছোট, আর বেডটা খুব শক্তও ছিল। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তোমাদেরকে বারবার করে বললাম যে আমাকে বড়লোক কারোর বাড়িতে নিয়ে চলো, যাতে আমি আরাম করে থাকতে পারি। আরে চিন্টু, একটু শান্ত হ বাবা, আমি বুঝতে পারছি আমার সোনা ছেলেটার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল, আমাদের তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট কর না বাবা। ঠিক আছে, তুমি মামিকে বলো আজকে আমার জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করতে। এই বৃষ্টির মধ্যে আমার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবার খুব ইচ্ছা করছে। ঠিক আছে চিন্টু, তুমি চিন্তা করো না, অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আসবে। আজকে রাতে আমরা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো, কারণ এখন তো আমার রান্নাও হয়ে গেছে। আজকে আমি সবার জন্য কাতলা মাছের ঝোল, ভাত আর সবজি রান্না করেছি। না, আমি রাত্রেবেলা খাবো না, আমি এখনই খাবো। বাইরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেতে দারুণ লাগে। আর তাছাড়া রাত্রেবেলা আমি খিচুড়ি খাই না, আমি এখনই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। আমি কিচ্ছু জানি না, আমার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা চাই। এভাবেই চিন্টু খিচুড়ি এবং ইলিশ মাছ খাওয়ার জন্য জেদ করতে থাকে, কিন্তু রূপালী একবারের জন্য তার ছেলেকে এরকম করতে বারণ করে না। আহারে, আমার ছেলেটা ইলিশ মাছ আর খিচুড়ি খাবে বলে আবদার করছে, কি করব বল বাবা? আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তোকে আমি সঙ্গে সঙ্গে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করে দিতাম, কারণ তুই তো জানিস এই বর্ষাকালে আমাদের ফ্রিজে সবসময় ইলিশ মাছ স্টোর করে রাখা থাকে। কিন্তু তোর মামারা তো আর অতটা বড় লোক নয়, এরা বছরে একবার ইলিশ মাছ খায় কিনা তাতেও আমার সন্দেহ। রূপালীর কথা শুনে চৈতালির খুবই খারাপ লাগে, আর সে খুবই অপমানিত বোধ করে। দিদি, তুমি চিন্টুকে শান্ত করো, আমি বাজার থেকে এখনই ইলিশ মাছ নিয়ে আসছি, আমি চিন্টুর জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করে দেব। এই বলে চৈতালি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাজার থেকে অনেক খুঁজে খুঁজে ইলিশ মাছ নিয়ে আসে, কারণ অনেকটা বেলা হয়ে যাওয়ায় বাজারে সব মাছ প্রায় শেষ হয়ে যায়। চৈতালি বাড়িতে এসে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা রান্না করে দিলে চিন্টু খুবই মজা করে খেয়ে নেয়। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু রূপালী তার পরিবারকে নিয়ে কিছুতেই বাড়ি ফিরতে চায় না।
এর ফলে বর্ষাকালে চৈতালি ভীষণ পরিমাণে বিপদে পড়ে। বাড়িতে আসা অতিথিদের চাইলেও সে তাড়িয়ে দিতে পারবে না, তাই সে চুপচাপ তাদের সেবা যত্ন করতে থাকে। কিন্তু একদিন চৈতালি চিন্টু এবং তার বাবা মাকে কথা বলতে শোনে। মা, আমি এখানে অনেক বোর হয়ে যাচ্ছি। এখানে তো ঘোরার মতো সেরকম জায়গাও নেই। আগে বাড়িতে থাকলে আমি প্রত্যেকদিন বিকালবেলা করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যেতাম, আর এখানে ফোন ঘেটে ঘেটে ফোনে গেম খেলে খেলে আমি জাস্ট পাগলা হয়ে যাচ্ছি। তুমি তো আমার কোনো বন্ধুদের সঙ্গে আমাকে কথা বলতে দিচ্ছ না। আমরা কবে বাড়ি যাবো মা? চুপ কর, একদম বেশি কথা বলবি না তুই, মেরে একদম মুখ ফাটিয়ে দেব তোর। তুই কি কাণ্ড ঘটিয়ে এখানে এসেছিস তোর মনে নেই? আমাদের প্রতিবেশী ছেলেকে তুই মেরে হাত পা ভেঙে দিয়েছিস। ছেলেটা এখন হসপিটালে ভর্তি আছে, আর পুলিশ আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্যই তো আমরা এখানে এসে পড়ে আছি। অন্তত পক্ষে 5-6 মাস তো আমাদেরকে এখানেই গা ঢাকা দিয়ে থাকতে হবে। তোর জন্যই তো আমাদেরকে এখানে পড়ে থাকতে হচ্ছে। তাহলে চলো না আমরা অন্য কারোর বাড়িতে গিয়ে থাকি, কারণ মামিদের বাড়িতে থাকতে আমার ভালো লাগছে না। এদের বাড়িটা একদম গ্রামের মতো। এরকম গ্রামে থাকতে কার ভালো লাগে বলো? এখন কোথাও যাওয়া যাবে না। এখন তোকে নিয়ে আমরা কার বাড়ি যাবো? হ্যাঁ, শহরে আমার তো কোনো আত্মীয় স্বজন নেই, আর তোর বাবার আত্মীয় স্বজনদের বাড়িতে তো যাওয়ার কোনো জো নেই। তোর পিসিরা আমাদেরকে পাত্তা দেয়? পিসিদের বাড়িতে গেলে 2 দিন পরেই তো আমাদেরকে বাড়ি চলে যেতে বলে। আর এখানে তুই যে এত সুখে আছিস, কোথাও এত সুখে থাকতে পারবি না। তোর জন্য তোর বাবার ফ্যাক্টরির কাজটাও বন্ধ হয়ে পড়ে আছে। রূপালী এবং তার ছেলের কথা শুনে চৈতালি খুব ভালো মতো ব্যাপারটা বুঝতে পারি। আর রাত্রিবেলা রঞ্জন বাড়িতে এলে চৈতালি রঞ্জনকে ব্যাপারটা জানায়। কি আমার দিদির ছেলেটা ওইরকম কাণ্ড ঘটিয়ে এসেছে, তারপর আবার এখানে এসে বড় লোকই চাল দেখাচ্ছে? আমরা যদি ওদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা না করি, তাহলে ওরা কম করে 6 মাস অন্তত এখানেই কাটাবে। না না, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়াও এসেছে। এই বলে রঞ্জন রূপালীর কাছে গিয়ে জোরে জোরে বলে, জানো চৈতালি, আমাদের পাড়ায় না পুলিশ ঢুকেছে। কি জানি কাকে খুঁজে বেড়াচ্ছে, বুঝতে পারলাম না। সবার বাড়ি বাড়ি যাচ্ছে আর কারোর ব্যাপারে জিজ্ঞাসা করছে। হয়তো আমাদের বাড়িতেও আসতে পারে। ঠিক আছে, আসুক না পুলিশ। পুলিশ এখানে এলেই তাহলে ব্যাপারটাও জানতে পারবো। রঞ্জনের মুখে এরকম পুলিশের কথা শুনে রূপালী, প্রতাপ এবং চিন্টু তিনজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তারা মনে করে পুলিশ হয়তো তাদেরই খুঁজতে সেখানে এসেছে, তাই তারা তখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে আমার ফ্যাক্টরি থেকে ফোন এসেছে, আমাদেরকে আজকেই বাড়ি ফিরতে হবে। চলো রূপালী, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। চলো চলো চিন্টু, তাড়াতাড়ি জুতোটা পর। এভাবেই প্রতাপ তার পরিবারকে নিয়ে খুবই তাড়াহুড়ো করে সেখান থেকে কেটে পড়ে। এর ফলে চৈতালি এবং তার পরিবার শান্তির নিঃশ্বাস ফেলে, আর তারা আবার নিজেদের মতো করে বর্ষাকালে হাসি খুশি দিন কাটাতে থাকে। বাবা, কাজলের ভাগ্য দেখেছিস কি ভালো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে কত বড়লোক পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। এরকম ভাগ্য যদি কারোর হয়, তাহলে তাকে তো আর সারা জীবন কষ্ট করতেই হবে না। সে আর বলতে, কাজলের যে বর, তার নাকি আগে একবার বিয়ে হয়েছিল, আর বউ মরে গেছে বলে ও আবার দ্বিতীয়বার বিয়ে করছে। সত্যি, টাকা থাকলে কি না সম্ভব, যতবার ইচ্ছা ততবার বিয়ে করা যায়। তাই নাকি? এই কথা তো আমি আগে শুনিনি। তবুও যতই বড় লোক হোক না কেন, এরকম একবার বিয়ে হয়ে যাওয়া ছেলেকে বিয়ে করা তো মোটেই ভালো কথা নয়। অবশ্য কাজলের টাকার লোভ কম না। কাজলকে দেখেছিস? গায়ে কত সোনা গহনা পরে বসে আছে। ছেলে পক্ষ থেকে কাজলকে অনেক গহনা আর টাকা পয়সা দিয়েছে। সেই কারণেই তো এরকম বুড়ো বরকে বিয়ে করতে রাজি হয়েছে। বুঝতে পারছিস না? ছেলেটা শুধু বিয়ে হয়ে গেছে আগে তাই নয়, ওর একটা কিন্তু বাচ্চাও আছে। আমি এই কথাও শুনেছি যে বরের আগের পক্ষের বউ বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছে, তাই বাচ্চার দেখাশোনা করার জন্য এই ছেলেটা কাজলকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। এভাবেই পাড়া প্রতিবেশীরা কাজলের বড়লোক পরিবারে বিয়ে হওয়া নিয়ে নানান রকমের সমালোচনা করতে থাকে। সেই সময় কাজলের বড় বোন পায়েল সেখানে চলে আসে। পায়েল ভীষণই শান্ত এবং সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল, তাই সে পাড়া প্রতিবেশীদের কথাগুলো শুনতে পেয়েও কোনো কথা নিজের গায়ে মাখে না। সে সমস্ত কথাই হেসে উড়িয়ে দেয়। কি হলো কাকিমা, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন কেন? বোন তো বিয়ের মণ্ডপে বসে গেল, আপনারা বিয়ে দেখবেন না? তবে আপনাদের যদি ইচ্ছা হয়, কারণ খাবারের কাউন্টার কিন্তু শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলুন, গিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আসলে আমরা সব বলাবলি করছিলাম কাজল কত ভালো মেয়ে, আর ওর হবু বরকে দেখতে কি সুন্দর। সত্যি, কাজলের মতো সুন্দরী মেয়ের এত ভালো বড়লোক পরিবারে বিয়ে হচ্ছে, এটা দেখে আমরা কিন্তু সবাই খুব খুশি। হ্যাঁ, আমি বুঝতেই পারছি আপনারা সত্যি আমার বোনের বিয়ে নিয়ে খুব খুশি। চলুন চলুন, আবার পরে আমার বোনের শ্বশুর বাড়ির সুনাম করবেন তো, আগে খেয়ে দিয়ে পেটটা মোটা করে নিন। এই কথা শুনে সবিতা দেবী এবং লতা দেবী দুজনেই ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। তারা সমালোচনা ছেড়ে এবার খাবার খাওয়ার দিকে এগিয়ে যায়। আসলে বিমলা দেবীর 2 মেয়ে ছিল, বড় মেয়ে পায়েল এবং ছোট মেয়ে কাজল।
ছোটবেলায় দুই বোনের বাবা মারা যাওয়ায় বিমলা দেবী অনেক কষ্ট করে তার দুই মেয়েকে মানুষ করে। বড় হওয়ার পর পায়েল খুবই শান্ত এবং স্নিগ্ধ প্রকৃতির হয়। তার টাকা পয়সার কোনোদিনও কোনো লোভ থাকে না, কিন্তু কাজল ভীষণই মডার্ন, আর তার টাকা পয়সা সোনা গহনার উপর ভীষণ পরিমাণে লোভ ছিল। দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল, তোরা দুই বোন বড় হয়ে গেছিস। এবার তোদের দুজনের দেখে শুনে আমি বিয়ে দেব, তাহলে আমার দায়িত্ব শেষ হবে। আগে বিয়ে দেব বড় মেয়ের, তারপর বিয়ে দেব আমার ছোট মেয়ের। মা, তুমি কেন সবসময় আমাদের বিয়ে নিয়ে এত চিন্তা করো? আমাদের দুজনের বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে বলো? তোমার এখন বয়স হচ্ছে, তাই ছোট বোন বিয়ে করলেও আমি এখন বিয়ে করব না। হ্যাঁ, তুই বাপের বাড়িতে পড়ে থাকলে পড়ে থাকতেই পারিস, কিন্তু আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব। আর আমি দেখে শুনে একটা বড় লোকের ছেলেকে পাকড়াও করব, যাতে আমি বিয়ের পর অনেক আরামে থাকতে পারি। বিমলা দেবী প্রথমে পায়েলের সম্বন্ধ খুঁজতে শুরু করে। রতন নামে একটি ছেলের সঙ্গে বিমলা দেবী তার বড় মেয়ে পায়েলের বিয়ে দেয়। রতন শহরে একটি ছোট্ট ঠেলাগাড়ি করে এগরোল বিক্রি করে এবং কোনো মতে দুজনের সংসার চালায়। পায়েলের বিয়ে হওয়ার 4 বছর পর বিমলা দেবী কাজলের বিয়ে ঠিক করে দেয়। কাজলের বিয়ে ঠিক হয় শুভম নামে একটি ছেলের সঙ্গে। শুভম অত্যন্ত বড়লোক হওয়ায় কাজল টাকার লোভে বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ের দিন, উফ কি শান্তি! এবার আর আমাকে কষ্ট করে মধ্যবিত্ত পরিবারে জীবন কাটাতে হবে না। শ্বশুর বাড়িতে গিয়ে এসির আরামে ভালো করে ঘুমাবো, আর চাকর বাকরকে দিয়ে রান্না করাবো, আর ভালো মন্দ খাবার খাবো। কাজল এবং শুভমের বিয়ে হয়ে গেলে কাজল ঠিক যেমন আরামে জীবন চেয়েছিল, শ্বশুর বাড়িতে সে ঠিক তেমনই আরাম করে দিন কাটায়। অন্যদিকে গরিব পায়েল তার বরের উপার্জন করা সামান্য টাকা দিয়েই কোনো মতে সংসার চালায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কাজল তার মায়ের কাছে ঘুরতে আসে। বাহ কাজল, তোকে বিয়ের পর দেখতে তো আরো সুন্দর হয়ে গেছে। তোকে দেখেই মনে হচ্ছে যে শুভম তোকে অনেক সুখে শান্তিতে রেখেছে। যতই আমি তোকে একবার বিয়ে হয়ে যাওয়া ছেলের সঙ্গে বিয়ে দিই না কেন, তোর জীবনে কিন্তু শান্তির কোনো অভাব নেই, তাই না? সত্যি মা, আমি অনেক সুখে আছি। আর আমাকে দেখতে সুন্দর হবে না কেন? আমি সারাদিন শ্বশুর বাড়িতে নিজের রূপচর্চা নিয়েই তো ব্যস্ত থাকি, আর আমার সব কাজ চাকর চাকরানিরা করে দেয়। আমার বর আমার সুবিধার জন্য রান্না করার লোক, কাপড় কাচার লোক, ঘর মোছার লোক, বাসন মাজার লোক সবকিছু রেখেছে, আর আমাকে শুধু ওর ওই বাচ্চা মেয়েটাকে দেখতে হয়। এই যা। যাক, তাহলে ভালোই হয়েছে। শুধু তোর দিদিটা শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করছে, ভাবলেই আমার খারাপ লাগে। পায়েল অনেকবার করে বলছিল যাতে আমি ওর শ্বশুর বাড়িতে গিয়ে থাকি, কিন্তু একেই ওরা গরিব, তার উপর যদি আমি ওদের কাছে গিয়ে উঠি তাহলে ওদের সংসার চালাতে খুব অসুবিধা হবে। না না, তোমাকে দিদির গরিব শ্বশুর বাড়িতে একদম যেতে হবে না। ওরা নিজেদের খাবারের জন্য টাকা জোগাড় করতে পারে না, তোমাকে খাওয়াবে কি করে? তুমি বরং আমার সঙ্গে আমার বড়লোক শ্বশুর বাড়িতে চলো। আমি আর তোমার বড়লোক জামাই তোমাকে অনেক আরামে রাখবো। তোমার তো এখন বয়স হয়েছে, তোমাকে এখন বেশি খাটাখাটনি করতে হবে না। সত্যি তুই তোর সঙ্গে আমাকে তোর শহরের বড়লোক বাড়িতে নিয়ে যাবি? আমি ভাবছিলামই যে একবার গিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো, কিন্তু যখন আমাকে নিজের সঙ্গে করে তুই নিয়ে যাবি বলছিস, তাহলে আমি পায়েলের বাড়িতে আর যাব না। আমি তোর সঙ্গে তোর শ্বশুর বাড়িতেই যাব। এভাবে বিমলা দেবী তার ছোট মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সেদিন কাজল এবং তার মা দুজনে মিলে পায়েলের বাড়িতে ঘুরতে যায়। পায়েলের গরিব শ্বশুর বাড়িতে যাওয়ার পর কাজল সবসময় নিজের বড়লোক শ্বশুর বাড়ির গুণগান গাইতে থাকে। তার টাকার পরিমাণ, সম্পত্তির পরিমাণ এবং নিজের রাজ ঐশ্বর্যের কথা ইচ্ছা করে বাড়িয়ে বাড়িয়ে পায়েলের সামনে বলতে থাকে। ফলে গরিব পায়েল অপমানিত বোধ করলেও সে তার বড়লোক ছোট বোনকে কোনো কথা বলে না। আমার সত্যি ভালো লাগছে রে বোন, যে তুই বিয়ের পর শ্বশুর বাড়িতে এত ভালো আছিস। তুই যেমন নিজের জন্য জীবন কল্পনা করেছিলিস, তুই ঠিক সেরকমটাই জীবন পেয়েছিস। সেই জন্য আমি আর মা দুজনেই খুব খুশি। আর কাজল, আমি ভাবছিলাম যে মাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতেই রাখবো। না পায়েল, আমি ঠিক করেছি পরের মাসে আমি কাজলের বড়লোক শ্বশুর বাড়িতেই গিয়ে উঠবো। কারণ দেখ, তুই কিছু মনে করিস না, তোর বর অনেক কষ্ট করে টাকা রোজগার করে, আর সেই টাকা দিয়ে তোদের দুজনের আর তোর শ্বশুর বাড়ি পেট চলে। তাই আমাকে কাজল বলেছে কাজলের শ্বশুর বাড়িতে গিয়েই থাকতে। নিজের মায়ের এই কথা শুনে পায়েলের ভীষণ খারাপ লাগে, কারণ সে কখনো কল্পনা করতে পারেনি টাকার অভাবের জন্য তার মায়ের কাছেও তাকে কথা শুনতে হবে। কিন্তু সে সমস্ত কথা হাসি মুখে সহ্য করে। নিজের মাকে বাড়িতে রাখবো, তাতে আবার টাকার কষ্ট কিসের হবে? কিন্তু তবুও যখন তুমি তোমার ছোট মেয়ের কাছে যেতে চাইছো, তাহলে তুমি যেতে পারো। আর হ্যাঁ, এই কথাটা ঠিক যে আমি তোমাকে কাজলের মতো টাকার আরামে সুখে রাখতে পারবো না, কিন্তু আমার কাছে থাকলে তুমি শান্তির কোনো অভাব বোধ করতে না, এটা আমি বলতে পারি।
দিদি, তুই আগে নিজের শান্তিটা বেছে নে, তারপর মাকে শান্তি দেওয়ার কথা চিন্তা করিস। 4 বছর হয়ে গেল জামাইবাবু এখন একটা ভালো কাজ জোগাড় করতে পারলো না, আর তুই নাকি মাকে নিজের কাছে রাখবি? হ্যাঁ। এই বলে কাজল তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায়। কাজল নিজের বড়লোক শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার পর বিমলা দেবী শহরে গিয়ে আরাম করার স্বপ্ন দেখতে শুরু করে দেয়। সে সব সময় তার ছোট মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দিন গুনতে থাকে। একদিন, তুমি হঠাৎ করে তোমার মাকে আবার এখানে নিয়ে চলে এলে, কি ব্যাপার? একই তোমার পেছনে আবার অনেক টাকা খরচ হয়, তার উপর তোমার মাকে আবার বুঝতে হবে নাকি? উফ, তুমি কোনো কথা শোনার আগে এত ওভার রিঅ্যাক্ট করো কেন বলো তো? তোমার ছোট্ট মেয়েকে দেখাশোনা করার জন্য এমনিতেই আমাদের একটা কাজের লোক রাখতে হতো, কারণ আমার পক্ষে বাচ্চা সামলানো সম্ভব হচ্ছে না। তাই আমি ঠিক করেছি মাকে নিয়ে আসবো, আর মা তোমার মেয়েটাকে মানুষ করবে। বাহ, তোমার এই বুদ্ধিটা তো বেশ ভালোই। তাহলে ঠিক আছে, কিছুদিনের মধ্যে গিয়ে তোমার মাকে এখানে নিয়ে এসো, আর ওনাকে মাইনেও দিতে হবে না, আর আমাদের ছোট মেয়েকে উনি ভালো করে দেখাশোনাও করবেন। কিন্তু এসব ঘটনা বিমলা দেবী কিছুই জানতে পারে না। সে তার ছোট মেয়ে শ্বশুর বাড়িতে যাবে বলে সমস্ত শাড়ি জামা কাপড় ছাদের মধ্যে রোদে মেলতে যায়। ঠিক এমন সময় পা পিছলে সে ছাদ থেকে মাটিতে পড়ে। এর ফলে তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে। সেই মুহূর্তে তার পাড়া প্রতিবেশী সকলে পায়েলকে ফোন করে দুর্ঘটনার কথা জানায়। তারা কাজলকেও ফোন করে সব কথা জানায়। এই শুনে দুই মেয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বোন, আমি এক্ষুনি বাপের বাড়িতে যাচ্ছি, তুই তোর বরকে নিয়ে যে করেই হোক তাড়াতাড়ি চলে আয়, না হলে মাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ দিদি, তুই যা, আমি যাচ্ছি। পায়েল তাড়াতাড়ি করে রতনের স্কুটিতে বসে বাপের বাড়িতে পৌঁছে যায়। সে দেখে যে তার মা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। পায়েল এবং রতন দেরি না করে তাকে তাড়াতাড়ি করে একটি বড় নার্সিং হোমে ভর্তি করে। সেই সময় কাজলও নার্সিং হোমে এসে পৌঁছায়, কিন্তু কাজলের সঙ্গে তার স্বামী ছিল না। ডাক্তারবাবু, যে করেই হোক আমাদের মাকে সুস্থ করে দিন, না হলে আমরা মাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, তাই আপনারা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। আমি সব কথাই বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের মায়ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, তাই অপারেশন করার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা যেভাবে হোক টাকার ব্যবস্থা করুন, তারপর অপারেশন শুরু হবে। আর টাকা ডিপোজিট না করলে আমরা অপারেশন শুরু করতে পারবো না। আপনি একদম টাকা পয়সার চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে 10 লক্ষ টাকা নিয়ে চলে আসছি, তাই আপনারা তাড়াতাড়ি করে মায়ের অপারেশন শুরু করুন। এই বলে কাজল টাকা নিয়ে আসতে তার বড়লোক শ্বশুর বাড়িতে যায়। কিন্তু প্রায় 2 ঘন্টা কেটে গেলেও কাজল আর টাকা নিয়ে আসে না। পায়েল এবং রতন বারবার কাজলকে ফোন করলেও কাজল ফোন ধরতে চায় না। এর ফলে তারা বুঝতে পারে যে কাজল আর টাকা নিয়ে আসবে না। আমাদের যে করেই হোক মাকে বাঁচাতে হবে রতন, বোনের ভরসায় থাকলে হবে না, তোমাকে আর আমাকেই টাকা জোগাড় করতে হবে। এভাবে পায়েল এবং রতন দুজনে মিলে 1 ঘন্টার মধ্যে 10 লক্ষ টাকার বন্দোবস্ত করে এবং নার্সিং হোমে ফিরে আসে। তারা ডাক্তারবাবুকে সেই টাকা দিলে ডাক্তারবাবু বিমলা দেবীর অপারেশন করে তাকে সুস্থ করে তোলে। অপারেশনের পর বিমলা দেবী সুস্থ হয়ে উঠলে সে যখন জানতে পারে যে নার্সিং হোমে থাকার এবং চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হচ্ছে, তখন সে কিছুতেই আর নার্সিং হোমে থাকতে চায় না। ফলে পায়েল এবং রতন তাকে নার্সিং হোম থেকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। পায়েল তার মায়ের ভীষণ পরিমাণে সেবা যত্ন করে। বিমলা দেবী আবার কিছুদিনের মধ্যেই আগের মতো হাঁটাচলা করতে শুরু করে। একদিন সে হঠাৎ করে তার বড় মেয়ে এবং জামাইয়ের কথা শুনতে পায়। সত্যি পায়েল, মায়ের চিকিৎসা করার সময় যে কাজল একটা টাকাও দিতে চাইবে না, সেটা আমরা ভাবতে পারিনি। তখন ভাগ্যিস আমার বাবা মা আমাদের বাড়ি বন্ধক রেখে সেই টাকা দিয়ে মাকে সুস্থ করে তুলেছিল, তা না হলে মাকে আমরা বাঁচাতে পারতাম না। তুমি একদম ঠিক কথা বলেছো। আমার শ্বশুর শাশুড়ি সত্যিই খুব ভালো, না হলে আমার মাকে বাঁচানোর জন্য ওনারা নিজেদের বাড়ি কখনো বন্ধক দিত বলতো? তবে চিন্তা নেই, আমরা দুজনে মিলে বন্ধকের টাকা প্রত্যেক মাসে শোধ করে দেব। এইসব কথা শুনে বিমলা দেবীর চোখে জল আসে। আমি ভেবেছিলাম আমার ছোট মেয়ে বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে করেছে বলে আমাকে অনেক সুখে রাখবে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার প্রকৃত মেয়ে আর জামাই হলো তোরা দুজন। তোরা আজকে আমার জন্য যা করেছিস তা কেউ করতে পারবে না। বিমলা দেবী সুস্থ হয়ে ওঠার জন্য নিজের বড় মেয়ে এবং জামাই ও তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে হাত জোড় করে অনেক অনেক ধন্যবাদ জানায়। তারপর থেকে সে আর নিজের ছোট মেয়ে এবং ছোট জামাইয়ের সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখে না। তবে বিমলা দেবী পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন কাজল এবং শুভম তাকে দেখতে আসে। তবে বিমলা দেবী তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মা প্লিজ, তুমি আমাকে ভুল বুঝবে না। আমি সেদিনকে তোমার অপারেশনের জন্য টাকা নিয়েই যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝে আমি খুব বড় বিপদে পড়েছিলাম, তাই আমি আর টাকা নিয়ে পৌঁছাতে পারিনি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুই আমার অপারেশনের জন্য টাকা দিসনি বলে আমার কোনো রাগ নেই, কিন্তু আমি সুস্থ হয়ে যাওয়ার 1 মাস পর তুই আমাকে দেখতে এসেছিস।
আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। তুই ভীষণ স্বার্থপর। যা, তুই তোর বড়লোক বরকে নিয়ে শহরে ফিরে যা। কাজল এবং শুভম শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। এদিকে বিমলা দেবী তার বড় মেয়ে এবং জামাইয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে।